আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজের নিউজরুম থেকে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা কাজী। নাগরিকত্ব আইন বিরোধী প্রতিবাদের মধ্যে কলকাতা সফর করলেন ভারতের প্রধানমন্ত্রী মোদি। কলকাতা বন্দরের ১৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে তিনি কলকাতা আসেন। এ সময় বিষণ্ণ মমতা বন্দ্যোপাধ্যায়কে তার পাশে দেখা যায়। অপরদিকে মোদির সফরের বিরোধিতা করে রাতভর প্রতিবাদ বিক্ষোভ করেছে কলকাতার বিপুল সংখ্যক ছাত্র ও সাধারণ মানুষ। বিস্তারিত রিপোর্টে। কলকাতা বন্দরের ১৫০ বছর পূর্তির অনুষ্ঠানে বন্দরটির নাম পরিবর্তনের ঘোষণা দেন নরেন্দ্র মোদি। হিন্দু জাতীয়তাবাদী নেতা শ্যামাপ্রসাদ মুখার্জির নামে এই বন্দরের নামকরণ করা হয়। বন্দরের ১৫০ বছর উপলক্ষে আলোকসজ্জার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, কিন্তু তিনি ছিলেন অনেকটা বিষণ্ণ। নাগরিকত্ব আইন ও এনআরসি নিয়ে তিনি কয়েক মাস যাবৎ মোদির কঠোর সমালোচনা করে আসছিলেন। নাগরিকত্ব আইন বিরোধিতা করে মাঠে আন্দোলন করছেন। কলকাতায় এসে নরেন্দ্র মোদি এক সমাবেশে বলেছেন, নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ কারো নাগরিকত্ব কেড়ে নেবে না, বরং নিগৃহীত মানুষকে এ আইন নাগরিকত্ব দেবে। ধর্ম, লিঙ্গ, বিশ্বাস নির্বিশেষে ভারতীয় সংবিধানের প্রতি শ্রদ্ধাযুক্ত যে কোনো ব্যক্তি বিধি অনুযায়ী দেশটিতে নাগরিকত্বের আবেদন করতে পারবেন। তিনি যুব দিবসের এক অনুষ্ঠানে এসব কথা বলেন। সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে যে ছাত্র তরুণরা প্রতিবাদ বিক্ষোভ করছেন, তারা আসলে আইনটা না বুঝেই তা করছেন বলে মন্তব্য করেন নরেন্দ্র মোদি। রাজনৈতিক স্বার্থের জন্য কোনো মহল থেকে তাদের ভুল বোঝানো হচ্ছে বলেও দাবি তার। তিনি অভিযোগ করেন, প্রতিবেশী দেশে ৭০ বছর ধরে হিন্দুদের নির্যাতন করা হচ্ছে, তাদের সুরক্ষার জন্য এই আইন। ইরাকের রাজধানী বাগদাদের উত্তরাঞ্চলের যুক্তরাষ্ট্রের সেনা সদস্যরা অবস্থান করছে এমন একটি সামরিক ঘাঁটিতে ফের রকেট হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় যুক্তরাষ্ট্রের কোনো সেনা হতাহত হননি বলে তাৎক্ষণিকভাবে জানা যায়। বিস্তারিত রিপোর্টে। যুক্তরাষ্ট্রের সৈন্যদের জন্য ইরাক আরও বেশি অনিরাপদ হয়ে উঠেছে। ইরাকে আল বালাদ বিমান ঘাঁটি লক্ষ্য করে নতুন করে রকেট হামলা হয়েছে। এখানে বিপুল সংখ্যক যুক্তরাষ্ট্রের সৈন্য অবস্থান করছে। বাগদাদ থেকে স্থানটি ৮০ কিলোমিটার উত্তরে অবস্থিত। সেখানে কমপক্ষে ৬টি রকেট হামলা চালানো হয়। লেবাননের হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ বলেছেন, মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের সৈন্যদের চলে না যাওয়া পর্যন্ত হামলা চলবে, কেবল তা শুরু হয়েছে। ইরাকের একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানান, কয়েকটি শেল বালাদ বিমান ঘাটির রানওয়েতে পড়েছে। এছাড়া গেটের কাছেও একটি পড়েছে। সেখানে দায়িত্ব পালন করছিলেন ইরাকি সেনারা, তারা আহত হয়েছেন। এদিকে ইরাকের আল আসাদ বিমান ঘাঁটিতে ৩ জানুয়ারি ইরান যে হামলা করেছিল তা আগেই মার্কিন সেনারা জানতে পারে বলে সিএনএন-এর খবরে বলা হয়েছে। হামলা শুরুর ২.৫ ঘন্টা আগে বিমান ঘাঁটির ভূগর্ভস্থ বাংকারে অবস্থান নেয় সেনারা। ফলে হতাহত না হলেও ব্যাপক অবকাঠামোগত ক্ষতি হয়েছে বলে এই রিপোর্টে বলা হয়েছে। আল আসাদ বিমান ঘাঁটির যেসব এলাকায় মার্কিন সেনা অবস্থান রয়েছে, শুধুমাত্র সেসব স্থানে হামলা চালানো হয়। ঘাঁটিটির ১/৪ এলাকায় মার্কিন সেনাদের অবস্থান রয়েছে। মার্কিন কর্মকর্তারা বলছেন, বাংকারের মাত্র কয়েক মিটার দূরে ক্ষেপণাস্ত্র আঘাত হানার সময়ও কোনো কোনো জরুরি কর্মী বাইরে থেকে গিয়েছিল। তারপরেও ইরানি হামলায় কেউ হতাহত না হওয়াটা এক আশ্চর্য ঘটনা। আরবের এক কূটনৈতিক সিএনএনকে জানিয়েছেন, মার্কিন অবস্থানে হামলা চালানোর আগেই ইরাককে সতর্ক করে দেয় ইরানি কর্মকর্তারা। তবে কোন কোন ঘাঁটিতে হামলা চালানো হবে তা জানায়নি তারা। ২০১৮ সালের ডিসেম্বরে আল আসাদ বিমান ঘাঁটি সফর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই সফরে মার্কিন সেনাদের উদ্দেশ্যে তিনি বলেন, এখানে আসতে পেরে আমরা খুবই নিরাপদ বোধ করছি। পরের বছর ঘাঁটিটি সফর করে ১৫০ কর্মীকে থ্যাঙ্কস গিভিং ডের শুভেচ্ছা জানান মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। রাশিয়া ও তুরস্কের মধ্যস্থতায় লিবিয়ায় যুদ্ধবিরতির প্রভাব দুপক্ষ মেনে নেওয়ার পর দেশটির সাধারণ মানুষ রাস্তায় নেমে এসে উল্লাস করেছে। তারা এই যুদ্ধবিরতি স্থায়ী রূপ দিতে আন্তর্জাতিক মহল, বিশেষ করে রাশিয়া ও তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছে। বিস্তারিত রিপোর্টে।
লিবিয়ায় জাতিসংঘ সমর্থিত সরকার ও হাফতার বাহিনীর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর লিবিয়ার সাধারণ মানুষ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহল এই যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে। জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল জানিয়েছেন বার্লিনে শান্তি আলোচনা অনুষ্ঠিত হবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে মেরকেলের বৈঠকের পর একথা জানান তিনি। এর আগে পুতিন, এরদোগান ও লিবিয়া পরিস্থিতি নিয়ে কথা বলেন। লিবিয়ায় জাতিসংঘ সমর্থিত বাহিনীকে সমর্থন দিচ্ছে তুরস্ক, আর লিবিয়ার সাবেক জেনারেল খলিফা হাফতারকে সমর্থন দিচ্ছে সৌদি আরব, আরব আমিরাত ও মিশর। লিবিয়ায় জাতিসংঘ সমর্থিত সরকারের পাশে দাঁড়াতে দেশটিতে সৈন্য পাঠানোর ঘোষণা দিয়েছে তুরস্ক। তুরস্কের সমর্থন পাওয়ার পর সরকারি বাহিনী ত্রিপোলির বিরাট অংশ থেকে হাফতার বাহিনীকে হটিয়ে দিয়েছে। এরপর হাফতার যুদ্ধবিরতি মেনে নিয়েছে। অনেকে মনে করছেন তুরস্ক ও রাশিয়ার সক্রিয় ভূমিকার কারণে লিবিয়ায় শেষ পর্যন্ত একটি শান্তি চুক্তি হতে পারে। দারিদ্র্য বিমোচনে বিস্ময়কর অগ্রগতির দাবি করছে চীনের একটি প্রদেশ। দেশটির জিয়াংজু প্রদেশ কর্তৃপক্ষ দাবি করছে তাদের জনসংখ্যা ৮ কোটির কিছু বেশি, আর এর মধ্যে দারিদ্র্য সীমায় বাস করছেন মাত্র ১৭ জন। অর্থাৎ এই ১৭ জন মানুষের ন্যূনতম বার্ষিক আয় ৬,০০০ ইয়েন বা $৮৬৩ নিচে। চীন সরকার অবশ্য ২০২০ সালের মধ্যে দেশ থেকেই দারিদ্র্য হটানোর ঘোষণা দিয়েছে, কিন্তু এই তথ্য নিয়ে উঠছে নানান প্রশ্ন। বিস্তারিত রিপোর্টে। শি জিনপিং সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার চীন থেকে দারিদ্র্য দূরীকরণ। সরকার এ লক্ষ্যে বেশ কয়েকটি উচ্চাভিলাষী প্রকল্প হাতে নিয়েছে। জিনপিং নিজেও অনেক প্রত্যন্ত ও দুর্গম এলাকা পায়ে হেঁটে পরিদর্শন করেছেন এবং সেসব এলাকার বাসিন্দাদের সঙ্গে তাদের উন্নয়ন ভাবনা নিয়ে সরাসরি মতবিনিময় করেছেন। জিয়াংজু চীনের ধনী প্রদেশগুলোর মধ্যে অন্যতম। অর্থনৈতিক অগ্রগতি ও আকারের দিক থেকে অবশ্য গুয়াংডংয়ের চেয়ে এক ধাপ পিছিয়ে। এ প্রদেশের সর্বশেষ সরকারি উপাত্ত বলছে গত 4 বছরে 25,24,000 মানুষ দারিদ্র্যমুক্তি ঘটেছে। 2020 সালে এ প্রদেশকে সম্পূর্ণ দারিদ্র্যমুক্ত করার ঘোষণা দিয়েছে প্রাদেশিক কর্তৃপক্ষ। দারিদ্র্যসীমার নিচে থাকা 17 জনের পুঙ্খানুপুঙ্খ তথ্য দিয়েছে কর্তৃপক্ষ। তাদের ব্যাপারে বলা হয়েছে এদের সবাই কর্মক্ষম, অবশ্য 4 জন অসুস্থ। ভূ রাজনৈতিক ও অভ্যন্তরীণ অস্থিতিশীলতার মধ্যেও চীনের অর্থনীতি বছরে 6% হারে বাড়ছে। পুরো দেশের সম্পদ দিন দিন বাড়লেও জিয়াংসুর এ প্রচারণা অনলাইনে প্রশ্নের মুখে পড়েছে। চীনের সোশ্যাল মিডিয়া ওয়েইবিতে একজন মন্তব্য লিখেছেন তারা কিভাবে এতটা নিখুঁত তথ্য উপাত্ত দিতে পারছে। চীনের দারিদ্র্য বিমোচন প্রচারণা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক, কারণ সাম্প্রতিক দশকগুলোতে চীনের অর্থনীতি রকেট গতিতে এগোলেও দারিদ্র্য একেবারে নাই হয়ে যায়নি। তাছাড়া সম্পদ বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৈষম্য বাড়ছে। চরম দারিদ্র্যে বসবাসরত মানুষের গল্প মাঝে মধ্যেই গণমাধ্যমে আসছে। আরেকটি বড় সমস্যা হচ্ছে পুরো চীনে দারিদ্র্যের নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই। এক এক প্রদেশে এক একভাবে দারিদ্র্যকে সংজ্ঞায়িত করে। তবে জাতীয় মান হিসেবে বলা হয় বাৎসরিক নিট আয় 2300 ইউয়ান বা $331। এই হিসেবে 2017 সালে চীনের দরিদ্র মানুষের সংখ্যা ছিল 3 কোটি। তবে বেশ কয়েকটি প্রদেশ তাদের দারিদ্র্য সীমার ন্যূনতম মান বাড়িয়েছে। এর মধ্যে জিয়াংজু এখন বাৎসরিক নিট আয় 6000 ইউয়ানকে দারিদ্র্য সীমা হিসেবে ধরে। এর অর্থ দৈনিক আয় প্রায় $2.4। এটি বিশ্বব্যাংক নির্ধারিত আন্তর্জাতিক দারিদ্র্য সীমার বেশ উপরে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আন্তর্জাতিক ঘটনা প্রবাহের খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিডিভিউজে। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।